আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি এস.এম. মুজাফফর হোসেন, সহযোগী অধ্যাপক, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আমি আজ অনার্স প্রথম বর্ষের মাইক্রো ইকোনমিক্সের মৌলিক ব্যষ্টিক অর্থনীতির ২য় অধ্যায় থেকে চাহিদা ও যোগান নিয়ে আলোচনা করব। আমরা জানি চাহিদা ও যোগান আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে এবং বলা হয়ে থাকে কাউকে যদি চাহিদা ও যোগানের নিয়ম বিধি সম্পর্কে জানিয়ে দেওয়া যায় তাহলে বাজারে কোন দ্রব্যের দাম কেমন হচ্ছে, কেন হচ্ছে এটা সে আপনা আপনি বুঝতে পারবে। কাজেই চাহিদা ও যোগান গুরুত্বপূর্ণ বিষয়। তো শিক্ষার্থী, চলো আমরা চাহিদা ও যোগান নিয়ে আলোচনা শুরু করি। শুরুতেই চাহিদা নিয়ে কথা বলি। চাহিদা কি? হোয়াট ইজ ডিমান্ড? এক কথায় অর্থনীতির ভাষায় যদি বলি, আর্থিক সামর্থ্য, অর্থব্যয়ের সদিচ্ছা এবং এই দুইয়ের সংযোগে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। আর্থিক সামর্থ্য, অর্থব্যয়ের সদিচ্ছা সহযোগে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই বলা হচ্ছে চাহিদা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই আর্থিক সামর্থ্য এবং অর্থব্যয়ের সদিচ্ছা আর কোনো কিছু পাওয়ার ইচ্ছা। এই ৩ টি বিষয় চাহিদার জন্য গুরুত্বপূর্ণ। এই ৩ টির কোনো একটি যদি না থাকে তাহলে আমরা চাহিদা বলতে পারবো না। কৃপণের মার্সিডিজ গাড়ি কেনার ইচ্ছাকে আমরা চাহিদা বলবো, তার অর্থ থাকলেও। আবার একজন ভিক্ষুকের মার্সিডিজ গাড়ি পাওয়ার আকাঙ্ক্ষা আমরা চাহিদা বলবো না, কারণ তার আর্থিক সামর্থ্য নেই। সুতরাং এই আর্থিক সামর্থ্য, অর্থব্যয়ের সদিচ্ছা এবং ইচ্ছা, পাওয়ার ইচ্ছা ৩ টাই থাকতে হবে। এই ৩ টাকে একত্রে আমরা বলছি চাহিদা। আমরা আরো সুনির্দিষ্টভাবে বলতে পারি, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা একটি দ্রব্য যে পরিমাণে কিনতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলে। এই যে ক্রেতা একটি দ্রব্য কিনতে প্রস্তুত থাকে, প্রস্তুত থাকার মধ্যেই আমরা বলছি, প্রস্তুত থাকার মধ্যেই আমাদের এই আর্থিক সামর্থ্য, অর্থব্যয় সদিচ্ছা এবং পাওয়ার ইচ্ছা ৩ টির সংমিশ্রণ আছে। কাজেই আমরা আর্থিক আ সামর্থ্যের পাশাপাশি অর্থ ব্যয়ের ইচ্ছা এবং দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা এই ৩ টাকেই বিবেচনা করব। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছ চাহিদা কি। আমরা চাহিদার মানে নির্ধারকগুলো কি? কোন কিছু চাহিদা কি, কি বিষয়ের উপর নির্ভর করে? এখন সেই কয়েকটি বিষয় আমি এখানে উল্লেখ করব। যদিও চাহিদা অনেক বিষয়ের উপর নির্ভর করে। গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ামক, নির্ধারক আমি এখানে তুলে ধরছি। প্রথমত দ্রব্যের দাম। দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। ক্রেতার আয়। যার যত বেশি আয় তার চাহিদা তত বেশি হবে, যা আয় কম হলে চাহিদা কম হবে। একজন দিনমজুরের সপ্তাহে মুরগির মাংসের চাহিদা যা হবে, একজন ব্যবসায়ীর ক্ষেত্রে তার চেয়ে বেশি হবে। তার মানে আয় বেশি হলে চাহিদা বেশি হবে। এছাড়া ক্রেতার রুচি, অভ্যাস, পরিপূরক ও পরিবর্তক দ্রব্যের দাম। পরিপূরক ও পরিবর্তক দ্রব্যের দাম যেমন মোবাইল সেটের এবং সিম কার্ড, এরা হলো পরিপূরক দ্রব্য। যদি সিম কার্ডের দাম বেশি হয়ে যায় তাহলে মোবাইল সেটের চাহিদাও কমে যাবে। আবার পরিবর্তক দ্রব্যের দাম যেমন চালের দাম যদি বেড়ে যায় তাহলে এর পরিবর্তক দ্রব্য হিসেবে আটার চাহিদা বেড়ে যেতে পারে। কাজেই পরিপূরক দ্রব্য, পরিবর্তক দ্রব্যের দামের উপরে চাহিদা নির্ভর করে। সময়, আমাদের এই চাহিদার পরিমাণ বলার ক্ষেত্রে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার ৩০ কেজি চাল দরকার। এটা কত দিনের জন্য? ১ মাসের জন্য। তাহলে ১ মাসের চালের চাহিদা ৩০ কেজি। আমার ৫ কেজি চালের দরকার। কত দিনের জন্য?
1 সপ্তাহের জন্য। তাহলে আমার 1 সপ্তাহের চালের চাহিদা 5 কেজি। এভাবে সময়ের উপরে চাহিদা নির্ভর করে। এছাড়া পরিবারের সদস্য সংখ্যা, ঋতু পরিবর্তন, ভবিষ্যতের দামের গতি প্রকৃতি এগুলোও চাহিদাকে প্রভাবিত করে। ভবিষ্যতের দামের গতি প্রকৃতি যেমন আমি যদি মনে করি আগামী মাসে সয়াবিন তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই মাসে আমি আমার ক্ষেত্রে সয়াবিন তেলের চাহিদা বেড়ে যাবে। আমি বেশি কিনতে যাব। আবার যদি মনে করি আমাদের যে এরকম হয় যে আগামী মাসে আ মাছ মাছের দাম কমে যাবে। তাহলে এই মাসে আমার মাছের চাহিদা কিছুটা হলেও কমে যেতে পারে। কাজেই ভবিষ্যতে দামের গতি প্রকৃতিও চাহিদাকে প্রভাবিত করে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছ চাহিদা নির্ধারক। এবার আমরা দেখব ডিমান্ড ফাংশন বা চাহিদা অপেক্ষক কি? চাহিদা অপেক্ষক কি? ডিমান্ড ফাংশন আমরা জানি স্বাধীন চলকের সাথে অধীন চলকের নির্ভরশীলতার যে সম্পর্ক এটাকে গণিতের ভাষায় আমরা ফাংশন বলি। অর্থনীতিতেও এরকম বিভিন্ন ধরনের ফাংশন আছে। তো চাহিদা অপেক্ষক বা চাহিদা ফাংশন, চাহিদা অপেক্ষক এটা হলো চাহিদার নির্ধারকগুলির উপর চাহিদার পরিমাণে নির্ভরশীলতার সম্পর্ক। এটাকে আমরা প্রতীকের সাহায্যে লিখতে পারি এভাবে QD equals to function of P, Y, T, H, PR, T, small t, N, S. এগুলো কি মিন করছে? আমরা এখানে QD দ্বারা চাহিদার পরিমাণ বোঝাচ্ছি। F ফাংশন বা অপেক্ষকের প্রতীক আর P দ্রব্যের দাম। Y দিয়ে আমরা ক্রেতার আয়কে প্রকাশ করছি। T দিয়ে টেস্ট ক্রেতার রুচি, H হ্যাবিট ক্রেতার অভ্যাস, PR প্রাইস অফ রিলেটেড গুডস পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের দাম, T টাইম সময়, N হলো নাম্বার অফ ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্য সংখ্যা, আর S সিজন ঋতু পরিবর্তন। আমি আগেই বলেছি এই নিয়ামকগুলো চাহিদাকে প্রভাবিত করে আর এই সবের উপর নির্ভরশীলতা সম্পর্কই হলো চাহিদা অপেক্ষক। আলোচনার সুবিধার্থে এবং আমরা ব্যবহারিক ক্ষেত্রে এখানে অন্যান্য উপাদান বা অন্যান্য প্রভাবক নিয়ামকগুলোকে স্থির রেখে শুধুমাত্র দামের সাথে চাহিদার সম্পর্ককে প্রকাশ করে থাকি QD equals to function of P লিখে। এবং চাহিদা অপেক্ষকের সাধারণ রূপ হলো QD equals to A minus BP, যেখানে A মানে হলো বিনামূল্যে চাহিদার পরিমাণ আর B হলো দামের পরিবর্তনে চাহিদা কি হারে পরিবর্তিত হয়। এর মান 10, 20, 100, 50 ইত্যাদি হতে পারে। বিনামূল্যে তো আমাদের একটা না একটা চাহিদা থাকে। আর এই যে B মাইনাস B 2 হতে পারে, 1 হতে পারে, 5 হতে পারে, 0.5 হতে পারে। যার অর্থ দামের পরিবর্তনে যদি দ্বিগুণ হারে চাহিদা কমে যায় তাহলে B এর মান 2 হবে। 0.5 যদি হয় B এর মান তাহলে 0.5 হারে দাম কমে যাবে। এই হলো চাহিদা অপেক্ষক। আমরা গাণিতিক অর্থনীতিতে এটার ডিটেইলস আলোচনা পাবো। যাই হোক, চাহিদা অপেক্ষক বুঝলাম। এবারে আসি চাহিদা বিধি, ল অফ ডিমান্ড। চাহিদা বিধি কি? ল অফ ডিমান্ড। অধ্যাপক মার্শাল এ সম্পর্কে বলেছেন যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে সাধারণত দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। Other things remaining constant, generally quantity demanded increases as price decreases and quantity demanded decreases as price rises. দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। দাম ও চাহিদার পরিমাণের এই বিপরীতমুখী সম্পর্ককেই বলা হচ্ছে চাহিদা বিধি। আমরা এটার একটা ব্যাখ্যা দিতে পারি, চাহিদা বিধির ব্যাখ্যা। ধরা যাক ডিমের দাম যখন 30 টাকা পার হালি তখন একজন ক্রেতা তার পরিবারের জন্য তার পরিবারের সদস্য অভ্যাস ইত্যাদির উপর ভিত্তি করে সপ্তাহে 4 হালি ডিম কিনে। সবকিছু ঠিক থেকে যদি ডিমের দাম বেড়ে 35 টাকা পার হালি হয় তাহলে ওই ব্যক্তি সপ্তাহে 4 হালির চেয়ে কম, যেমন 3 হালি ডিম কিনতে পারে। আবার যদি দাম কমে 25 টাকা পার হালি হয় তাহলে ওই ব্যক্তি 4 হালির চেয়ে বেশি, যেমন 5 হালি ডিম কিনবে। এই হলো চাহিদা বিধির। আমরা এটা রেখাচিত্রের সাহায্যেও দেখতে পারি। রেখাচিত্রে এখানে আমি ভূমি অক্ষে x দ্রব্যের পরিমাণ qx এবং লম্ব অক্ষে x দ্রব্যের পরিমাণ দাম px দেখালাম। আর এইখানে একটা চাহিদা রেখা dd ড্যাশ dd প্রাইম। এই dd প্রাইম চাহিদা রেখার আমরা E2 বিন্দুতে P2 দামে চাহিদার পরিমাণ দেখালাম x2। এখন যদি দাম P
P2 অপেক্ষা বেড়ে এখানে কমানো P2 অপেক্ষা কমে P1 হয়, তাহলে এই 1 বিন্দুতে চাহিদার পরিমাণ কি হলো? বেড়ে গেল। দাম P1 কমে গেল আর চাহিদার পরিমাণ X2 থেকে বেড়ে X1। আবার এই রেখারই আরেকটা বিন্দু আমরা P3 তে দেখতে পাচ্ছি। P3 দামে চাহিদার পরিমাণ X2 থেকে কমে X3 হয়ে গেল। এই যে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যাচ্ছে, দাম কমলে চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে, আর দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যাচ্ছে। এই সম্পর্কটাই হলো দাম ও চাহিদার পরিমাণ, এই বিপরীতমুখী সম্পর্কটাই হলো চাহিদা বিধি। তো আশা করি বুঝতে পেরেছ চাহিদা বিধি কি। এরপরে আমরা দেখব চাহিদা বিধির কিছু ব্যতিক্রম আছে। এই বিধি সব সময় কাজ করে না। এই ব্যতিক্রমগুলো কখন হয়ে থাকে? যেমন ক্রেতার আয়ের পরিবর্তন যদি হয়, ক্রেতার আয় যদি বেড়ে যায় তাহলে দাম বাড়লেও চাহিদা নাও কমতে পারে। অভ্যাস বা রুচির পরিবর্তন, হ্যাঁ, অভ্যাস বা রুচির পরিবর্তন হতে পারে। আমরা যদি চা খাওয়ার অভ্যাস ছেড়ে দিই, কমিয়ে দিই, তাহলে চাপাতির দাম কমলেও চাহিদা বাড়বে না। বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন, আমরা যদি দেখি যে ম্যাটাডোর বল পেনের দাম বেড়ে গেছে, তাহলে রাইটার বল পেনের চাহিদা বেড়ে যাবে। চালের দাম বেড়ে গেলে আটার চাহিদা বেড়ে যাবে। পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তন, পরিপূরক দ্রব্য মানে যে দুটি দ্রব্য একসঙ্গে একটা অভাব পূরণের জন্য ব্যবহার করতে হয়। যেমন আমরা কাগজের সাথে কলম ব্যবহার করি লেখার সময়, কাজেই কাগজের দাম যদি বেড়ে যায় তাহলে কলমের চাহিদা কমে যাবে, কাগজ কম কিনবো, ফলে কলমের চাহিদা কমে যাবে। এভাবে পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তন ঘটলেও কিন্তু চাহিদা বিধি কার্যকর নাও হতে পারে। কলমের দাম কমা সত্ত্বেও কলমের চাহিদা নাও বাড়তে পারে যদি কাগজের দাম বেড়ে যায়। ভবিষ্যতে দাম বৃদ্ধির অধিক আশঙ্কা বা অধিক কমার প্রত্যাশা, এটা আগেই বলেছি। ভবিষ্যতে যদি আমরা দেখি যে পেঁয়াজের দাম খুব বাড়ার সম্ভাবনা আছে, তাহলে বর্তমানে দাম বাড়লেও চাহিদা নাও কমতে পারে, কমবে না, বরং মানুষ আরো বেশি কিনে রাখবে, যে ভবিষ্যতে দাম আরো বেশি বাড়বে। গিফেন দ্রব্য, স্যার রবার্ট গিফেন এই দ্রব্যটা সম্পর্কে ধারণা দিয়েছিলেন, জন্য এটাকে গিফেন দ্রব্য বলা হয়। যে নিকৃষ্ট কিছু দ্রব্য আছে যেগুলো আয়ের সাথে সম্পর্কিত, মানুষ বেশি আয়ে কম কিনে, আর আয় কম থাকলে বেশি কিনে, এই দ্রব্যগুলোকে বলে নিকৃষ্ট দ্রব্য। আর এই নিকৃষ্ট দ্রব্যেরই একটা ধরন হলো গিফেন দ্রব্য। দাম কমে গেলেও মানুষ কম কিনে, আবার দাম বেড়ে গেলে বেশি কিনে। বিশেষ অবস্থায়, যুদ্ধের পরে, যুদ্ধকালীন সময়ে অথবা দুর্ভিক্ষের সময় মানুষ কম দামের খাদ্যদ্রব্য কিনে, এবং সেক্ষেত্রে সেই সব দ্রব্যের দাম বেড়ে গেলেও আলু, আটা, ডাল, এই জাতীয় দ্রব্যগুলো, সেই দ্রব্যগুলো মানুষ বিশেষ পরিস্থিতিতে দাম বেড়ে গেলেও বেশি কিনে। সামাজিক মর্যাদা সম্পন্ন দ্রব্যের ক্ষেত্রে আমরা দামকেই প্রাধান্য দিই, সেক্ষেত্রে বেশি দাম মানে চাহিদা বেশি। আর অতি অল্প দামের পণ্য, যেগুলোর দাম আমাদের খুব একটা গায়ে লাগে না, সূচের দাম, দেশলাইয়ের দাম এত কম যে এগুলোর দাম বেড়ে গেলেও চাহিদা কমে না। কাজেই এইসব ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। আর অত্যাবশ্যকীয় দ্রব্য, যেমন একজন ডায়াবেটিসের রোগীর ইনসুলিন তার প্রতিদিন লাগে, কিংবা আমাদের লবণ আমাদের লাগে, এই সব দ্রব্য অত্যাবশ্যকীয় দ্রব্য, এগুলোর দাম বাড়লেও চাহিদা নাও কমতে পারে। আশা করি বুঝতে পেরেছো চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। এরপরে আমরা দেখব চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ। যে রেখার এক একটি বিন্দু দ্বারা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ের জন্য ক্রেতা যে পরিমাণ দ্রব্য কিনতে চায় তা দেখানো হয়, তাকে বলা হয় চাহিদা রেখা। এবং আমাদের বিশ্লেষণের কাজে, অ্যানালিটিক্যাল কাজে এই রেখা চিত্রের ব্যাপক ব্যবহার আছে, জন্য আমাদের চাহিদা রেখা, যোগান রেখা বা এই ধরনের অর্থনীতিতে অনেক রেখা আছে যেগুলো সম্পর্কে জানতে হবে। এখন চাহিদা রেখা আমরা আঁকা শিখব। একটা অপেক্ষক থেকে কিভাবে চাহিদা রেখা আঁকতে হয়। ধরা যাক একজন ক্রেতার ডিমের সাপ্তাহিক চাহিদা অপেক্ষক QD = 24 - twice P। এখানে P দ্বারা প্রতিটি ডিমের দাম দেখাচ্ছি, আর Q দ্বারা ডিমের সংখ্যা। এখন এখান থেকে চাহিদা রেখা আঁকতে গেলে আমাদের একটা সূচি দরকার। সূচিটা আমরা এখানে নিলাম। এখানে আমি হিসাবটা দেখাচ্ছি না, তবে তোমরা দেখলেই বুঝতে পারবে P6 যখন ডিমের প্রতিটি ডিমের দাম ৬ টাকা, তখন এই অপেক্ষকে যদি আমি মান বসিয়ে দিই ৬ দ্বিগুণে ১২, ২৪ থেকে ১২ বাদ হলে থাকবে ১২, অর্থাৎ ডিমের চাহিদা তখন হবে ১২টি ডিম।
সপ্তাহে। একইভাবে আমরা যদি ডিমের দাম ৮ টাকা বলি তাহলে ৮ দুগুণে ১৬, ২৪ থেকে ৮ বাদ দিলে থাকবে ৮। ১০ দুগুণ ২০, ২৪ থেকে ২০ গেলে থাকবে ৪। এই হলো চাহিদা সূচি। এখন এই চাহিদা সূচি থেকে চাহিদা রেখা আঁকার জন্য আমরা এখানে ভূমি অক্ষে ডিমের সংখ্যা আর লম্ব অক্ষে ডিমের দাম px কে পরিমাপ করলাম। পাশাপাশি একটু স্কেলিং করে নিলাম। এখানে ৪, ৮, ১২, ১৬ এর দাম ২, ৪, ৬, ৮, ১০ ইত্যাদি। এখন আমরা যদি এই যে পি দাম আমরা কিউডি পরিমাণকে এই চিত্রে দেখাই তাহলে একটা বিন্দুর মাধ্যমে উপস্থাপন করলাম। ৬ টাকা দাম আর ১২ একক। এ বিন্দু দ্বারা প্রকাশ করলাম। একইভাবে ৮ টাকা দাম এবং ৮ টাকা ৮ একক ৮ টি ডিমের বি বিন্দু দ্বারা আর ১০ টাকা দাম এবং ২ ৪ টি ডিম সি বিন্দু দ্বারা প্রকাশ করলাম। এখন এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে যে রেখাটা পাচ্ছি এখানে ডান দিকে নিম্নগামী এই রেখাটিই হলো ডি প্রাইম যে রেখাটি এটিই হলো আমাদের ডিমের চাহিদা রেখা। ওই ক্রেতার ডিমের চাহিদা রেখা। আশা করি বুঝতে পেরেছ। আমরা এরপরে দেখব চাহিদার সংকোচন প্রসারণ অথবা চাহিদা রেখা বরাবর সঞ্চালন। কন্ট্রাকশন এন্ড এক্সটেনশন অফ ডিমান্ড অর মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। এটা দ্বারা কি বোঝায়? চাহিদার সংকোচন প্রসারণ। আমরা যদি চাহিদার উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য উপাদান স্থির রাখি, স্থির রেখে আমরা জানি দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। একে বলা হচ্ছে চাহিদার সংকোচন। আর দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। একে বলা হচ্ছে চাহিদার প্রসারণ। এই বিষয়টা আমরা চিত্রের সাহায্যে বরং দেখি। চিত্রে আমরা একটা চাহিদা রেখা ডি প্রাইম নিলাম। এই ডি প্রাইম চাহিদা রেখার একটা বিন্দুতে E0 বিন্দুতে আমরা দাম P0 এবং দ্রব্যের পরিমাণ X0 দেখতে পাচ্ছি। এখন এই অবস্থা থেকে যদি দাম বেড়ে P0 থেকে বেড়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি E2 বিন্দুতে P2 দামে চাহিদার পরিমাণ কমে হয়ে গেল X2। দাম বেড়ে P2 হলো আর চাহিদার পরিমাণ X0 থেকে কমে X2 হলো। এটা হলো চাহিদার সংকোচন। আবার আরেকটা বিন্দু নিয়ে দেখি E1 বিন্দুতে দাম কমে হয়ে গেল P0 থেকে কমে P1 হলো আর চাহিদার পরিমাণ বেড়ে X0 থেকে X1 হয়ে গেল। এটা হলো চাহিদার প্রসারণ। চাহিদার সংকোচন প্রসারণ এবং এখানে দেখতে পাচ্ছ চাহিদার প্রসারণের সংকোচনের সময় চাহিদা রেখা বরাবর উপর দিকে আমরা এই বিন্দু সরে গেল সঞ্চালন ঘটলো আর প্রসারণের সময় নিচের দিকে সঞ্চালন ঘটলো। এই কারণে এটাকে আমরা বলি মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা বরাবর সঞ্চালন। এরপর দেখব চাহিদার হ্রাস বৃদ্ধি বা চাহিদা রেখার স্থানান্তর, ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ ইন ডিমান্ড অর শিফটিং অফ ডিমান্ড কার্ভ। আমি এই বিষয়গুলো এই কারণেই দেখাচ্ছি যে আমাদের ভোক্তার আচরণ বিশ্লেষণ করতে গেলে বাজারে কিভাবে দাম কমে বাড়ে এই বিষয়গুলো আমরা এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে করব। তো দেখো দ্রব্যের দাম স্থির থেকে আমরা আগেরটাতে বলেছিলাম অন্যান্য উপাদান স্থির থেকে দ্রব্যের দাম বাড়লে বা কমলে, আর এখানে বলছি দ্রব্যের দাম স্থির থেকে চাহিদার অন্যান্য উপাদানের কোনো একটি যদি চাহিদার প্রতিকূলে পরিবর্তিত হয়, যেমন ভোক্তার আয় ক্রেতার আয় কমে গেল অথবা পরিপূরক দ্রব্যের দাম বেড়ে গেল। কাগজ কলম ক্ষেত্রে কাগজের দাম বেড়ে গেল তাহলে কলমের চাহিদা স্বাভাবিকভাবে কমে যাবে, ক্রেতা কম কিনতে যাবে দ্রব্যটা। আর এই বিষয়টাকে বলা হচ্ছে চাহিদার হ্রাস। এটাকেও আমরা একটা চিত্রের সাহায্যে দেখব। তার আগে চাহিদার বৃদ্ধি কি সেটা বলে নিই। অন্যান্য উপাদানের কোন একটি চাহিদার অনুকূলে পরিবর্তন হলে, চাহিদার পক্ষে পরিবর্তন, যেমন ক্রেতার আয় বেড়ে গেলে অথবা পরিপূরক দ্রব্যের দাম কমে গেলে ক্রেতা দ্রব্যটি বেশি পরিমাণে কিনতে চায়। একে বলা হয় চাহিদার বৃদ্ধি। ভোক্তার আয় বেড়ে গেলে সে সপ্তাহে যে পরিমাণ আম আম মাছ কিনত তার আয় দ্বিগুণ হয়ে গেলে মাছ কেনার পরিমাণ বেড়ে যাবে। আবার পরিবারের সদস্য সংখ্যা যদি বেড়ে যায় তাহলে যে পরিমাণ চাল মাসে কেনা হতো সেই পরিমাণটা আগের দামে আগের থেকে বেশি হয়। এইটাই হলো চাহিদার বৃদ্ধি। আমরা বলেছিলাম ছবিতে বিষয়টা দেখব। ভূমি অক্ষে x দেব, লম্ব অক্ষে x দেব দাম নির্দেশ করা হলো এবং এই ডি প্রাইম চাহিদা রেখার একটা নির্দিষ্ট বিন্দু E0 তে দাম P0 আর পরিমাণ X0। এটা আমরা প্রারম্ভিক অবস্থা। এখন ধরা যাক ক্রেতার আয় কমে গেল বা পরিবারের সদস্য সংখ্যা কমে গেল বা পরিপূরক দ্রব্যের দাম বেড়ে গেল, তাহলে কি হবে? তাহলে ওই P0 দামে আগের থেকে কম কিনতে চাইবে। এই যে P0 থেকে E0 E1 পরিমাণ চাহিদা কমে গেল, কমে যেয়ে সেটা দাঁড়ালো X1। এখন এই ক্ষেত্রে চাহিদা রেখা কি হবে?
বাম দিকে সরে গিয়ে D1 প্রাইম। এই D1 প্রাইম রেখাটা বাম দিকে সরে আসলো। এটাই হলো চাহিদার হ্রাস। এরপরে যদি ক্রেতার আয় বেড়ে যায় অথবা পরিপূরক দ্রব্যের দাম বেড়ে যায়, পরিপূরক দ্রব্যের দাম আ কমে যায়, তাহলে সে বেশি কিনবে। আয় বেড়ে গেলে বেশি কিনবে। ফলে এই একই দামে P0 দামে চাহিদা বেড়ে যাবে। ধরো E0 E2 হয়ে গেল। E0 E2 পরিমাণে X2 পরিমাণ, X0 থেকে X2। ফলে চাহিদা রেখা কি হবে? ডান দিকে সরে গিয়ে D2 প্রাইম। এটা হলো চাহিদার বৃদ্ধি। তাহলে চাহিদার হ্রাস বৃদ্ধি বুঝলাম যে, যেকোনো কারণেই চাহিদা আগের দামে চাহিদা এখানে প্রতিটা দামেই চাহিদার পরিমাণ কমে গেলে চাহিদা, এটাকে বলে চাহিদার হ্রাস বা কম কিনবে। আর প্রতিটা দামেই যদি সে আগে যা কিনতো তার থেকে বেশি কিনবে তাহলে সেটাকে বলবো আমরা চাহিদার বৃদ্ধি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা যেটা আলোচনা করব, এখানে চাহিদার সংকোচন, প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে কতগুলো লক্ষণীয় বিষয় আছে। আমি এখানে নোট আকারে সেগুলো দিয়েছি। যেমন চাহিদার সংকোচন প্রসারণের অন্যান্য অবস্থা স্থির থেকে দ্রব্যের দাম পরিবর্তিত হয়। আর চাহিদার হ্রাস বৃদ্ধিতে দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থার পরিবর্তন হয়। আর কি? চাহিদার সংকোচন প্রসারণের চাহিদা রেখা বরাবর উপরে বা নিচে সঞ্চালন ঘটে। আর চাহিদার হ্রাস বৃদ্ধিতে চাহিদা রেখা বাম দিকে অথবা ডান দিকে স্থানান্তরিত হয়। আমরা চাহিদার সংকোচন প্রসারণের ক্ষেত্রে বলছি মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। আর চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে বলছি শিফটিং অফ ডিমান্ড কার্ভ, অর্থাৎ চাহিদা রেখার স্থানান্তর। এরপরে দেখো চাহিদার সংকোচন প্রসারণকে আমরা বলে থাকি চাহিদার পরিমাণের পরিবর্তন, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। কারণ সেখানে দামের পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিমাণ কমে যাওয়া বা বেড়ে যাওয়া ঘটে। আর চাহিদার হ্রাস বৃদ্ধিকে আমরা বলছি চাহিদার পরিবর্তন বা চেঞ্জ ইন ডিমান্ড। এই চেঞ্জ ইন ডিমান্ড বা চাহিদার পরিবর্তন মানে হলো প্রতিটা দামেই ভোক্তার চাহিদা আগের থেকে কমে যায় বা বেড়ে যায়। নির্দিষ্ট দামে নয়, প্রত্যেকটা দামে। মানে দামের পরিবর্তনের প্রেক্ষিতে না। নির্দিষ্ট দামেই, কিন্তু সেটা আমি যদি ৳১০ দাম বলি তখনও চাহিদার পরিমাণ বেড়ে যায় বা কমে যায়। আবার ৳২০ দাম বলি সেই দামের যে চাহিদা ছিল সেটাও বেড়ে যায় বা কমে যায়। ফলে পুরা শিডিউল চাহিদা সূচিটাই চেঞ্জ হয়ে যায়। চাহিদার সংকোচন প্রসারণে চাহিদা সূচি অপরিবর্তিত থাকে। চাহিদার হ্রাস বৃদ্ধিতে চাহিদা সূচি পরিবর্তিত হয়। এই বিষয়গুলো খেয়াল রাখবা চাহিদার সংকোচন প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি। আশা করি বুঝেছো। এখন আমরা দেখব যোগান কি? যোগান, হোয়াট ইস সাপ্লাই? চাহিদা জানলাম, এখন সাপ্লাই। একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা কোন দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে বলা হচ্ছে যোগান, সাপ্লাই। এখন এখানে যোগান আর মজুদ একটা ব্যাপার রয়ে গেছে। মজুদটা হলো যে পরিমাণ সংরক্ষণ করে রাখা হয়। উল্লেখ্য বিক্রেতা নিকট কোন বিক্রয়যোগ্য দ্রব্যের মোট যে পরিমাণ সংরক্ষিত থাকে তাকে বলা হয় মজুদ। আমরা যোগান মজুদের একটা অংশ। যেমন একজন চাষীর কাছে ২০০ মণ ধান আছে। এটা তার মজুদ। এখন ৳৬০০ মণ দরে সে ৫০ মণ ধান বিক্রি করতে চায়। তাহলে এটা হবে তার যোগান। আর দাম যদি আবার ৳৮০০ মণ হয়, সে হয়তো আ ১০০ মণ ধান বিক্রি করতে চায়। সেটা তার যোগান। কিন্তু ২০০ মণ ধান তার মজুদ। তবে হ্যাঁ, সে যখন ১০০ মণ ধান বিক্রি করে দিল তখন তার মজুদ হয়ে যাবে ১০০। যোগানের নির্ধারক। চাহিদা যেমন বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, যোগানও সেরকম বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। যোগান দ্রব্যের দামের উপর নির্ভর করে। দাম বাড়লে বা কমলে যোগানও পরিবর্তিত হবে। অন্যান্য দ্রব্যের দাম। অন্যান্য দ্রব্যের দাম বাড়লে বা কমলেও যে কোন একটা দ্রব্যের যোগান বাড়তে পারে, কমতে পারে সেটার একটা উদাহরণ এরকম। যেমন ধরো যদি বাজারে পেঁয়াজের দাম বেশি হয়, তাহলে চাষী পেঁয়াজের সিজনে পেঁয়াজ বেশি লাগাবে। অন্য সবজি বা অন্য ফসল কম ফলাবে। ফলে অন্য ফসলের আ যোগান কমে যাবে। যে চাষী আলুর আবাদ বেশি করত, সে চাষী আলুর যোগান বেশি দিত। কিন্তু যদি সে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে পেঁয়াজের চাষ বেশি শুরু করে, তাহলে আলুর কি হবে? যোগান, উৎপাদন কমে যাবে, যোগান কমে যাবে। উপকরণের দাম। উৎপাদন ক্ষেত্রে উপকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। জ্বালানি তেলের দাম যদি বেড়ে যায়, তাহলে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে সেচে কম তেল ব্যবহার হবে, কম উৎপাদন হবে, যোগান কমে যাবে। আবার যদি শ্রমের দাম বেড়ে যায়, তাহলে শ্রমের দাম বেড়ে গেলে শ্রম কম ব্যবহার করতে হবে, উৎপাদন কমে যাবে। উৎপাদন কৌশল।
টেকনোলজি, কীটকৌশল, কারিগরি জ্ঞান, উৎপাদনের কারিগরি জ্ঞান বা কীটকৌশল যদি আগের চেয়ে উন্নত হয়, তাহলে একই পরিমাণ শ্রম মূলধন দিয়ে আগের চেয়ে বেশি উৎপাদন হবে, যোগান বেড়ে যাবে। সময়, আমি কত সময়ের জন্য উৎপাদন বিবেচনা করছি। যদি আ বলা হয় ডিমের সরবরাহ, তাহলে ১ মাসের ক্ষেত্রে ডিমের সরবরাহ একজন খামারি যতটা দিতে পারে, তাকে যদি বলি ১০ দিনের, তাহলে ১০ দিনে তো তার ডিমের সরবরাহ কম হবে। কাজেই সময়ের সাথে সরবরাহের পরিমাণ বা যোগানের একটা সম্পর্ক। কর ও ভর্তুকি নীতি। সরকার অনেক সময় তার রাষ্ট্রীয় নীতিমালা অনুসারে উৎপাদনের উপর কর আরোপ করতে পারে, আবার উৎপাদকদের ভর্তুকিও দিতে পারে। সাবসিডি বা সাহায্য করতে পারে। যদি উৎপাদনের উপর অধিক হারে সরকার কর আরোপ করে, তাহলে উৎপাদন কমে যাবে এবং যোগানও কমে যাবে। আবার ভর্তুকি, সরকার যখন উৎপাদককে আর্থিকভাবে সাহায্য করে, আর্থিক প্রণোদনা দিচ্ছে বা সাহায্য করছে, এটা হলো ভর্তুকি। ভর্তুকি দিলে উৎপাদকের নিজস্ব খরচ কম হয়। ফলে তার উৎপাদন বেশি হবে, ফলে যোগানও বাড়বে। ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন তো অবশ্যই, বিশেষ করে কৃষি পণ্যের ক্ষেত্রে, আবার শিল্পজাত পণ্যেরও হয়। যেমন শীতবস্ত্রের আ উ উৎপাদন বা যোগান গরমকালে কম হবে। কারণ গরমকালে এটার উৎপাদন কম। আবার শীতকালে অ্যা সু গরম কাপড়ের মানে অর্থাৎ উলেন পোশাকের যোগান বেড়ে যাবে। শাকসবজি, শীতের সিজনের যে শাকসবজি, সেগুলো শীতকালে বেশি যোগান হবে। কিন্তু আ গরমকালে বা বর্ষাকালে সেই সব শাকসবজির যোগান কমে যাবে। ঋতুর পরিবর্তনটা গুরুত্বপূর্ণ। আর ভবিষ্যৎ দামের গতি প্রকৃতি যদি আ দে চাষীরা বোঝে বা একজন বিক্রেতা বোঝে যে আগামী মাসে ধান রপ্তানি আ শুরু হবে, ফলে তারা ধরে নিতে পারে ধানের আ সরি চাল রপ্তানি শুরু হবে, ফলে চালের দাম বাড়বে, ধানের দাম বাড়বে। বেশি হারে বাড়বে। ফলে চাষী এই মাসে ধানের যোগান কম দিবে। সামনের মাসে সে যোগান, ফলে দামের গতি প্রকৃতিও যোগানকে প্রভাবিত করে। এরপরে আসি যোগান অপেক্ষক বা সাপ্লাই ফাংশন। সাপ্লাই ফাংশন, এখানে যোগানের নির্ধারকগুলোর উপরে যোগানের পরিমাণের নির্ভরশীলতার যে সম্পর্ক, সেটাকে আমরা বলছি যোগান অপেক্ষক বা সাপ্লাই ফাংশন। প্রতীকের সাহায্যে আমরা লিখতে পারি কিউএস, কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ এ ফাংশন অফ পিএফ মানে ফ্যাক্টর, প্রাইস ফ্যাক্টর, পি0 পি ও আসলে আদার্স, প্রাইস অফ আদার্স গুডস, টি হলো আমাদের এখানে সরকার টেকনোলজি উৎপাদন কৌশল, টিএক্স ট্যাক্স, এস তে সাবসিডি ভর্তুকি, স্মল টি দিয়ে সময়, আর এস তে হলো ঋতু পরিবর্তন। এইসব বিষয়ের উপরে যোগানের পরিমাণের নির্ভরশীলতা যে সম্পর্ক, তাকে বলে যোগান অপেক্ষক। এখন আমরা আ অন্যান্য উপাদান স্থির ধরে নিই, শুধুমাত্র দামের সাথে যোগানের পরিমাণের যে সম্পর্ক, সেটাকে প্রকাশ করি কিউএস ইকুয়ালস টু ফাংশন অফ পি। যেখানে আমরা সাধারণ রূপ যোগানের লিখে থাকি সাধারণত কিউএস ইকুয়ালস টু মাইনাস সি প্লাস ডিপি। মাইনাস সি এখানে বিনামূল্যে যোগানের পরিমাণ, আর ডি হলো দামের সাপেক্ষে দামের পরিবর্তন, যোগান পরিবর্তনের হার। এখন আমরা ল অফ সাপ্লাই বা যোগান বিধি নিয়ে একটু বলবো। যোগান বিধি, আমরা চাহিদার ক্ষেত্রে যেমন দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক, তাকে বলে চাহিদা বিধি। আর যোগান বিধি হলো অন্যান্য উপাদান স্থির থেকে দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। দাম ও যোগানের এই সম্পর্ককেই আমরা বলছি যোগান বিধি। যোগান বিধির একটা ব্যাখ্যা আমরা দিতে পারি এভাবে যে, ধানের দাম যখন ৳৫০০ পার মণ, তখন একজন বিক্রেতা তার মজুদ থেকে, ধানের মজুদ থেকে ২০ মণ ধান বিক্রয় করতে চান। এটা হলো তার ওই সময় ধানের যোগান। এখন সবকিছু ঠিক থেকে যদি ধানের দাম বেড়ে ৳৬০০ পার মণ হয়, তাহলে ওই ব্যক্তি সপ্তাহে ২০ মণের চেয়ে বেশি ধান বিক্রি করতে চাইবেন। যেমন ২৫ মণ ধান বিক্রি, মানে যোগান বেড়ে গেল। আবার দাম কমে ৳৪০০ পার মণ হলে ওই ব্যক্তি সপ্তাহে ২৫ মণের ২০ মণের পরিবর্তে কম ধান, যেমন ১৫ মণ ধান বিক্রি। যোগান বিধির এই হলো নিয়ম। এটাকে আমরা একটা রেখাচিত্রে দেখতে পারি। ভূমি অক্ষে যদি আমরা দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশ করি, তাহলে এই এস ড্যাশ ডান দিকে ঊর্ধ্বগামী রেখাটি হবে একটা যোগান রেখা। এই রেখার উপরে আমি যদি দেখি E2 বিন্দু, যেমন P2 দামে যোগানের পরিমাণ X2। এখন দাম পরিবর্তিত হলে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দাম E1 বিন্দুতে P2 থেকে কমে গেছে। যোগান X2 থেকে কমে গেছে। আবার E2, E3 বিন্দুতে দাম P3 বেড়ে গেছে। যোগান X3 বেড়ে গেছে। এই হলো যোগান বিধি। এবং আমরা দেখতে পাচ্ছি যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী। এভাবে আমরা দামের সাথে যোগানের
একটা সমমুখী সম্পর্ক দেখতে পাই। এখন আমরা যোগান রেখা আঁকা শিখব। যোগান রেখা সাপ্লাই কার্ভ এর জন্য কাকে বলছি? যে রেখার একেকটি বিন্দুতে নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ের জন্য বিক্রেতা যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে বলা হয়, সেই রেখাকে বলছি আমরা যোগান রেখা। যোগান রেখা অঙ্কনের জন্য আমরা একটা যোগান অপেক্ষক ধরে নিচ্ছি। ধরা যাক একজন খামারির ডিমের সাপ্তাহিক যোগান অপেক্ষক QX -8 + 2P, যেখানে আমি P দ্বারা ডিমের দাম মানে শত ডিমের দাম শত টাকায় প্রকাশ করা হয়েছে। এখানে যে ১০০ ডিমের দাম কত শত টাকা, এখানে ২ যদি থাকে তাহলে ২০০ টাকা বোঝাবে সেই হিসাবে। আর কিউ হলো ডিমের সংখ্যা, এখানে শত প্রকাশ করা হয়েছে। আমরা সেই হিসাবে আমরা একটা সূচি পেতে পারি। সূচি এখানে পি যখন ৬ মানে ডিমের দাম যখন ৬০০ টাকা প্রতি শয়ের দাম ৬০০ টাকা, তখন ডিমের যোগান হচ্ছে ওই খামারি ৪০০ ডিম সরবরাহ করবে। আমরা এই সমীকরণে যদি বসিয়ে দিই ৬ দুগুণ ১২ বিয়োগ ৮ মানে ৪। একইভাবে প্রতি শয়ের দাম যখন ৮০০ টাকা, ৮ দুগুণ ১৬ বিয়োগ ৮ মানে ৮। ৮০০ ডিম সরবরাহ করবে। আর ১০ দুগুণে ২০ বিয়োগ ৮ মানে ১২। অর্থাৎ ১০ শ টাকা ১,০০০ টাকা ১০ টাকা পার শ ডিমের, প্রতি শ ডিমের দাম যদি হয় তাহলে ওই ডিম খামারি ১২০০ ডিম সরবরাহ। এখন আমরা এটা একটা ভূমি অক্ষে ডিমের সংখ্যা আর লম্ব অক্ষে ডিমের দামকে নির্দেশ করে একটু স্কেলিং করে নিলাম। নিয়ে এখন এই যে দাম এবং পরিমাণ সূচক বিন্দু এখানে স্থাপন করব। প্রথমে দেখা যাক এখানে ৬ টাকা ৬০০ টাকা দাম ৪০০ ডিম এই বিন্দু দ্বারা প্রকাশ করলাম। এরপর ৮০০ টাকা দাম ৮০০ ডিম বি বিন্দু দ্বারা প্রকাশ করলাম। আর ১০০ টাকা দাম এবং ১২০০ ডিম সি বিন্দু দ্বারা প্রকাশ করলাম। এখন এই এ বি সি বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পেলাম এটাই হলো আমাদের যোগান রেখা এস এস প্রাইম। যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী। আশা করি বুঝতে পেরেছ। আমরা যোগান রেখা আঁকা শিখলাম। এখন যোগান রেখার স্থানান্তর ঘটতে পারে, যোগানের হ্রাস বৃদ্ধি করতে পারে কি কি কারণে? আমরা যে উপাদানগুলো দেখেছি দাম ছাড়াও যে অন্যান্য উপাদান, সেই অন্যান্য উপাদান কোনো একটা যদি চাহিদার প্রতিকূলে পরিবর্তিত হয় তাহলে যোগান কমে যাবে। যেমন উপকরণের দাম বেড়ে গেলে, সরকার যদি ভর্তি কমিয়ে দেয় তাহলে উৎপাদন কমবে, ফলে যোগান কমে যাবে। এটা হলো যোগানের হ্রাস। আবার সরকার যদি ভর্তুকি বাড়িয়ে দেয় অথবা উপকরণের দাম যেমন জ্বালানি তেলের দাম কমে গেল, শ্রমের দাম কমে গেল, অথবা কৃষি যন্ত্রপাতির দাম যদি কমে যায় তাহলে উৎপাদন বেশি হবে এবং কৃষি উৎপাদন বেশি হবে, ফসলের উৎপাদন বেশি হবে, ফলে যোগান বেড়ে যাবে। একে যোগানের বৃদ্ধি বলা হচ্ছে। আমরা ছবিতে এই বিষয়টা দেখব। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা প্রাথমিকভাবে একটা যোগান রেখা নেওয়া হয়েছে এস এস প্রাইম। এস এস প্রাইম এর E0 বিন্দুতে P0 দামে যোগানের পরিমাণ হলো X0। এখন আমরা যদি দেখি যে সরকার নো ভর্তুকি কমিয়ে দিয়েছে অথবা উপকরণের দাম, শ্রমের দাম বেড়ে গেছে, তাহলে কি হবে? উৎপাদন কম হয়ে এই E0 থেকে E1 এ নেমে আসবে, কমে যাবে। ফলে আমাদের যোগানও এই X0 থেকে X1 কমে যাবে। আর এর ফলে আমাদের যোগান রেখা বাম দিকে সমান্তরালভাবে সরে যেয়ে S1 S1 প্রাইম। এটা হলো যোগানের হ্রাস। আবার সরকার ভর্তুকি দিচ্ছে অথবা উপকরণের দাম কমে গেছে, যে কোনো কারণেই হোক উৎপাদন যদি বেড়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রে E0 থেকে E2 তে বেড়ে গেল, যেটা আমরা X0 থেকে X2 পরিমাণ উৎপাদন বৃদ্ধি বা যোগান বৃদ্ধি করতে পারি। আর এই বৃদ্ধির ফলে আমরা E2 বিন্দুতে নতুন যোগান রেখা S2 S2 প্রাইম পেলাম। ডান দিকে সরে যাওয়া, ডান দিকে স্থানান্তরিত হয়ে সমান্তরাল হবে। এটি হলো যোগানের বৃদ্ধি। আশা করি বুঝতে পেরেছ। আমরা এরপরে চলে যাব এই যে চাহিদা রেখা এবং যোগান রেখা আঁকা শিখলাম, এ থেকে আমরা এখন মার্কেটিং বাজার ভারসাম্য নিয়ে আলোচনা করব। মূলত এই অধ্যায়ের লক্ষ্য হলো এখানে, এবং অর্থনীতির ছাত্র হিসেবে বা সাধারণ মানুষ হিসেবেও আমাদের জানা দরকার বাজারে জিনিসপত্রের দাম কেন বাড়ে, কেন কমে, কিভাবে ঠিক হয়। ৬০০ টাকা মন ধান বিক্রি হচ্ছে, তাহলে এই দামটা কে নির্ধারণ করে দিল? কেউ কি নির্ধারণ করে দিল? না, বাজারে চাহিদা যোগানের মাধ্যমে যে দামে এই ক্রয় বিক্রয়টা হচ্ছে সেই দামটা হয়তো ১ দিন, ২ দিন, ৪ দিন স্থির থাকে। আবার হয়তো যোগান বা চাহিদা বৃদ্ধির কারণে এই দাম পরিবর্তন হয়। মার্কেট ইকুইলিব্রিয়াম আমরা সেই বিষয় নিয়ে দেখব। বাজার ভারসাম্য কি? তাহলে প্রথমে আসি, হোয়াট ইজ মার্কেট ইকুইলিব্রিয়াম? বাজারের দ্রব্যের দাম, চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ এই চলকগুলির যখন পরিবর্তনের ঝোঁক থাকে না, অর্থাৎ চলকগুলি স্থিতাবস্থা লাভ করে, তখন সেই অবস্থাকে আমরা বলছি বাজার
ভারসাম্য বা মার্কেট ইকুইলিব্রিয়াম। এখন এই বিষয়টাকে আরেকটু অন্যভাবে বলতে পারি। একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে দ্রব্যের চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হলে দাম স্থিতাবস্থা লাভ করে। দাম আর কমতেও চায় না, বাড়তেও চায় না। একটা নির্দিষ্ট দামে তখন কেনা-বেচা শুরু হয়ে যায়। এই যে অবস্থা হয় এটাকে আমরা বলছি আর এভাবে বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। যে দামে বাজারে ভারসাম্য আসে তাকে বলা হচ্ছে ভারসাম্য দাম এবং ওই দামে ক্রয় বিক্রয়ের পরিমাণ, ওই দামে যে পরিমাণ দ্রব্য কেনা-বেচা হচ্ছে ওটাকে আমরা বলছি ভারসাম্য পরিমাণ। কিভাবে এই ভারসাম্য প্রতিষ্ঠিত হয়? আমরা জানি ক্রেতা সবসময় চায় কম দামে কিনতে। আর বিক্রেতা চায় বেশি দামে বিক্রি করতে। ফলে বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা দর কষাকষি হয়। দর কষাকষিতে যেটা হয়, যদি চাহিদার তুলনায় যোগান বেশি থাকে, তাহলে দর কষাকষিতে দাম নিম্নমুখী হয়। আবার যদি যোগানের তুলনায় চাহিদার পরিমাণ বেশি হয়, চাহিদা বাজারে বেশি থাকে, তাহলে দর কষাকষিতে দাম ঊর্ধ্বমুখী। অতিরিক্ত চাহিদার কারণে দাম বাড়তে থাকবে। আর অতিরিক্ত যোগান থাকলে দাম কমতে থাকবে। ফলে এই ক্রেতা বিক্রেতাদের মধ্যে যে ইন্টারেকশন, যে দর কষাকষি, ক্রিয়া প্রতিক্রিয়া এর মধ্য দিয়ে একসময় একটা নির্দিষ্ট দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হয়ে যায় এবং বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত। চলো তো দেখা যাক এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখব। চিত্রে আমরা বরাবরের মতো ভূমি অক্ষে দ্রব্যের দাম এবং লম্ব অক্ষে ভূমি অক্ষে পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখিয়ে আমরা এখানে ডি প্রাইম এবং এস প্রাইম রেখা নিলাম, চাহিদা এবং যোগান রেখা। এই দুটি রেখা ই বিন্দুতে ছেদ করেছে। আর এই বিন্দুতে P0 দামে চাহিদার পরিমাণ QD এবং যোগানের পরিমাণ QS Q0 এর সমান হয়েছে। এই যে এই দূরত্বটা চাহিদা রেখার চাহিদার পরিমাণ আবার যোগান রেখার এই দূরত্বটা যোগানের পরিমাণ। কাজেই এই বিন্দুতে বাজারে ভারসাম্য থাকবে। বাজারে এই দামেই কেনাবেচা হবে। P0 দামেই কেনাবেচা হবে। যদি কোনো কারণে দাম P2 হয় বেশি, P0 থেকে বেশি, তাহলে P2 দামে চাহিদা হলো P2F আর যোগান হলো P2G। এখানে FG পরিমাণ অতিরিক্ত যোগান থাকবে। আর এই অতিরিক্ত যোগান থাকলে দর কষাকষি কি হবে? দাম নিম্নমুখী হবে। দাম যখন কমতে শুরু করবে আল্টিমেটলি বাজারে চাহিদাও বাড়তে শুরু করবে। চাহিদা বাড়বে। আর অন্যদিকে যোগান বিক্রেতার কম দেওয়া যোগান ফলে আ একসময় P0 দামে চাহিদা ও যোগান আবার আবার যদি দাম কোনো কারণে P0 থেকে কম P1 হয়, তাহলে P1 দামে আমরা দেখতে পাই যোগান P1M আর চাহিদার পরিমাণ হলো P1N। এখানে Mn পরিমাণ চাহিদা বেশি আছে। তাহলে দর কষাকষি কি হবে? দাম ঊর্ধ্বমুখী হবে। আর দাম ঊর্ধ্বগামী হলে কি হবে? যোগানও বাড়তে শুরু করবে, চাহিদা কমতে শুরু করবে। ফলে একসময় এই P0 দামে ই বিন্দুতে চাহিদা ও যোগান পরস্পর আর এভাবেই আ চা ক্রেতা বিক্রেতাদের ইন্টারেকশন এ ক্রিয়া প্রতিক্রিয়ায় বাজারে ভারসাম্য বুঝেছ নিশ্চয়? এখন আমরা দেখব এই দাম কিভাবে পরিবর্তিত হয়। ইফেক্ট অফ চেঞ্জ ইন ডিমান্ড অন মার্কেট ইকুইলিব্রিয়াম বাজার ভারসাম্যে চাহিদার পরিবর্তন প্রভাব। বাজারে এই দামই সবসময় বহাল থাকে না। আমরা চাহিদার হ্রাস বৃদ্ধিতে চাহিদার একটা স্থানান্তরিত হয়। দেখুন এবং ভারসাম্য দাম ও পরিমাণ পরিবর্তিত হয়। কিভাবে হয়? আমরা এখানে চাহিদার অ্যা ব্যা যোগান স্থিতিতে চাহিদার বৃদ্ধি ঘটলে কি হয় তা একটা চিত্রে দেখাচ্ছি। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে বরাবরের মতো ডি প্রাইম এবং এস প্রাইম চাহিদা এবং যোগান রেখা। এখন এই দুটি রেখার ছেদ বিন্দু E0 তে ভারসাম্য দাম P0 এবং ভারসাম্য পরিমাণ Q0 এটা প্রাথমিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখন ধরা যাক কোনো কারণে চাহিদা বেড়ে গেল। যোগান ঠিক আছে কিন্তু চাহিদা বেড়ে গেল। ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে হোক আর যে কোনো কারণেই হোক চাহিদা বেড়ে গেল। চাহিদা বেড়ে যেয়ে চাহিদা রেখা কি হলো D1 প্রাইম। এই D1 প্রাইম চাহিদা রেখা SS ড্যাশ রেখাকে E1 বিন্দুতে ছেদ করেছে। E1 বিন্দুতে নতুন ভারসাম্য দাম P1 আর পরিমাণ Q1। এটা হয় কিভাবে? এটা হয় এইভাবে যে পূর্বের যে দাম P0 সেই দাম চাহিদা বৃদ্ধির পরেও যদি বাজারে সেই দাম থাকতো তাহলে সেখানে এই E0 F পরিমাণ চাহিদা বেশি থাকতো। ফলে বাজারে দর কষাকষিতে কি হতো? দর কষাকষিতে দাম ঊর্ধ্বমুখী হতো। দাম ঊর্ধ্বমুখী হলে যোগান বাড়তো, চাহিদা খানিকটা কমে যেত। এভাবে আ চাহিদা যোগান সমন্বয়ের মাধ্যমে পরে E1 বিন্দুতে P1 দামে QD এবং QS পরস্পর Q1 এর সমান। আর এভাবেই বাজারে নতুন ভারসাম্য দাম P1 এবং ক্রয় বিক্রয়ের ভারসাম্য পরিমাণ P1 এবং Q1 নির্ধারিত। এখানে লক্ষণীয় বিষয় হলো P1 is greater than P0 আর Q1 is greater than Q0 যার অর্থ দাঁড়াচ্ছে যোগান স্থিতি থেকে চাহিদা যদি বেড়ে যায় কোনো দ্রব্যের
তাহলে ওই দ্রব্যের দাম বাজারে বেড়ে যাবে, পাশাপাশি কেনা বেচার পরিমাণও বেড়ে যাবে। আমরা দেখেছি যখন গরুর অ্যানথ্রাক্স রোগী হলো সিরাজগঞ্জ পাবনা অঞ্চলে ব্যাপকভাবে, তখন আমরা দেখেছি যে মুরগি, এই ফার্মের মুরগির দাম কিংবা দেশি মুরগির দাম বেড়ে যাচ্ছে। কারণ মানুষের ক্ষেত্রে যেটা ঘটেছে, তারা গরুর মাংস কম কিনছে, বাজারে এই মুরগির মাংসের চাহিদা বেড়ে গেছে। মুরগির মাংসের চাহিদা বা মুরগির চাহিদা বেড়ে যাওয়াতে ডান দিকে শিফট করে এইভাবে দামও বেড়ে গেছে, পাশাপাশি বাজারে মুরগি কেনা বেচাও বেড়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছো এই বাজার ফসলের চাহিদার পরিবর্তন প্রভাব, চাহিদার বৃদ্ধি ঘটলে কি হয়? এই বিষয়টা আমরা এখন দেখব। চাহিদা যদি কমে যায় তাহলে কি হবে? আমরা চিত্রে দেখতে পাচ্ছি সেই প্রাথমিক ভারসাম্য বিন্দু E0 তে ভারসাম্য দাম P0 এবং ভারসাম্য পরিমাণ Q0। এই যে বাজারে যদি যোগান চাহিদা কমে যায়, যেমন ধরো গরুর যে কথা বললাম, অ্যানথ্রাক্স রোগের খবরে মানুষ গরুর মাংস খাওয়া কমিয়ে দিল। গরুর মাংসের চাহিদা কমে গেল। ফলে কি হবে? চাহিদা রেখাটা বাম দিকে, আমরা এর আগে দেখেছি চাহিদা হ্রাস পেলে চাহিদা রেখা বাম দিকে সমান্তরালভাবে সরে যায়। এখানে D1 D1 প্রাইম। এই D1 D1 প্রাইম পূর্বের যোগান রেখাকে E1 বিন্দুতে ছেদ করেছে। E1 বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি P1 দাম আর Q1 পরিমাণ। চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ এখানে। তার মানে নতুন ভারসাম্য দাম হবে P1 আর পরিমাণ হবে Q1। এখানে যে ঘটনা ঘটে, যখন যোগান চাহিদা কমে যায়, তখন পূর্বের দামে যদি কেউ বিক্রেতারা বিক্রি করতে চায়, সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের যোগানের তুলনায় এ E0 এর পরিমাণ চাহিদা কম। এই E0 এর পরিমাণ চাহিদা কম থাকার কারণে কি হবে? দর কষাকষিতে দাম নিম্নমুখী হবে। দাম নিম্নমুখী হলে কিছুটা হলেও চাহিদা বাড়বে, আবার যোগান কিছুটা হলেও কমে যাবে। ফলে একসময় E1 বিন্দুতে চাহিদা ও যোগান পরস্পর সমান। এখানে লক্ষণীয় বিষয়, P1 is greater than P0 আর Q1 is less than Q0। তার মানে আমরা দেখতে পাচ্ছি যোগান স্থিতি থেকে চাহিদা যদি হ্রাস পায়, তাহলে বাজারে ওই দ্রব্যের ভারসাম্য দামও কমে যাবে, আবার বাজারে ওই দ্রব্যের ভারসাম্য পরিমাণ মানে ক্রয় বিক্রয়ের পরিমাণও। এরপরে আমরা দেখব যোগানের পরিবর্তনের প্রভাব। বাজার ভারসাম্যে যোগানের পরিবর্তনের প্রভাব কি ঘটে? প্রথমে দেখি যোগান বৃদ্ধি পেলে কি ঘটে। যোগান বৃদ্ধি পেলে কি ঘটে? আমরা যোগান রেখা এবং চাহিদা রেখা নিয়ে এখানে দেখব। এখানে আমরা D প্রাইম এবং SS প্রাইম এর ছেদবিন্দু E0 তে প্রাথমিক ভারসাম্য দাম দেখতে পাচ্ছি P0, ভারসাম্য পরিমাণ দেখতে পাচ্ছি Q0। এখন যদি যোগান বেড়ে যায়, যোগান কেন বাড়তে পারে? উৎপাদন বেড়ে গেলে। উৎপাদন কেন বাড়তে পারে? সরকার যদি উৎপাদকদের ভর্তুকি দেয়, আর্থিক সহায়তা দেয়, অথবা কারিগরি প্রযুক্তির উন্নতি ঘটে, তাহলে উৎপাদন বেড়ে যাবে। অথবা কাঁচামালের দাম, শ্রমের দাম, জ্বালানি তেলের দাম ইত্যাদির দাম কমে গেছে, তাহলে কি উৎপাদন বাড়বে, যোগান বাড়বে। এবং P0 দামে আগে যেখানে P0 এই পরিমাণ যোগান হতো, এখন P0 এর পরিমাণ যোগান হয়। ফলে যোগানটাকে S1 প্রাইম চলে যাবে। এই অবস্থায় ক্রেতা যদি পূর্বের দামেই বিক্রি করতে চায়, তাহলে দেখা যাবে সরি ক্রেতা যদি পূর্বের দামেই কিনতে চায়, তাহলে আম ওই দামে বা বিক্রেতা যদি ওই দামে বিক্রি করতে পারবে না। কারণ ওই দামে আমরা দেখতে পাই P0 ওই পরিমাণ চাহিদা, কিন্তু যোগান হলো এর পরিমাণ বেশি আছে। ফলে দর কষাকষির দাম কমে যাবে। দাম কমে গেলে যেটা P1 দামে, তখন একসময় E1 বিন্দুতে চাহিদা ও যোগান পরস্পর সমান হবে। অর্থাৎ নতুন ভারসাম্য দাম P1 আর নতুন ভারসাম্য পরিমাণ Q1। এই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, P1 is less than P0 আর Q1 is greater than Q0। যার অর্থ চাহিদা স্থির থেকে যোগান বেড়ে গেলে, কোন জিনিসের যোগান বেড়ে গেলে দাম কমে যায় এবং চাহিদা কেনাবেচার পরিমাণ বেড়ে যায়। এই কারণে যখন আমরা শীতের ভর মৌসুম, যখন শীতের শাকসবজি বাজারে খুব বেশি চলে আসছে, তখন আমরা দেখতে পাই শাকসবজির দাম কম এবং বাজারে কেনাবেচার পরিমাণও বেশি। আমের মৌসুমের শুরুর দিকে আমরা দাম বেশি দেখি, কিন্তু আমের মৌসুমের মাঝামাঝি পর্যায়ে যখন আমের ব্যাপকভাবে আম তোলা শুরু হয়, আম সংগ্রহ করা শুরু হয়, তখন দেখা যায় বাজারে যোগান বেড়ে গেছে, আমের দামও কমে গেছে এবং আমের কেনাবেচার পরিমাণও বেড়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো বাজার ভারসাম্যে যোগানের পরিবর্তনের প্রভাবের, এই যোগান বেড়ে যাওয়ার প্রভাব। এরপর আমরা দেখব যোগান হ্রাসের প্রভাব। ভারসাম্যে বাজার ভারসাম্যে যোগান হ্রাসের পরিবর্তন, হ্রাস পাওয়ার ফলে কি ঘটে? একই চিত্রের একটু বিপরীত অবস্থা আমরা এখানে লক্ষ্য করব। এখানে দেখতে পাচ্ছ SS প্রাইম এবং D প্রাইম প্রাথমিক চাহিদা এবং প্রাথমিক যোগান রেখার ছেদবিন্দু E0 তে ভারসাম্য দাম P0, ভারসাম্য পরিমাণ Q0।
এখন ওই যে সরকার যদি কর আরোপ করে অথবা ভর্তুকি যা দিত ভর্তুকি তুলে নেয়, অথবা উপকরণের দাম যদি বেড়ে যায়, শ্রমের দাম বেড়ে গেল, জ্বালানি তেলের দাম বেড়ে গেল, বীজের দাম বেড়ে গেল, যন্ত্রপাতির দাম বেড়ে গেল, নানা কারণে উৎপাদন কমে যেতে পারে। নানা কারণে উৎপাদন কমে যাওয়াতে উৎপাদনের যোগান রেখাটা বাম দিকে সরে গিয়ে S1 প্রাইম, এই S1 প্রাইম ডি প্রাইম রেখাকে ইওয়ান বিন্দুতে ছেদ করেছে। ইওয়ান বিন্দুতে দাম P1 আর পরিমাণ হলো Q1। তার মানে এখানে দেখতে পাচ্ছি ভারসাম্য দাম আগের থেকে বেড়ে গেছে আর পরিমাণ আগের থেকে কমে গেছে। এটা কারণ কি? এখানে ওই একই অবস্থা যে যোগান কমে যাওয়ার কারণে পূর্বের দামেই চাহিদার তুলনায় E0F পরিমাণ যোগান কম থাকবে। ফলে দর কষাকষিতে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষির দাম বাড়তে শুরু করবে। দাম বাড়তে শুরু করলে যোগান খানিকটা বাড়বে, চাহিদা কমে যাবে। একসময় এই E1 বিন্দুতে P1 দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হবে। নতুন ভারসাম্য দাম হবে P1, নতুন ভারসাম্য পরিমাণ। লক্ষণীয় বিষয় হলো P1 is greater than P0 আর Q1 is less than P0। যার অর্থ হলো যে চাহিদা স্থির থেকে যোগান কমে গেলে, যোগান হ্রাস পেলে ভারসাম্য দাম বেড়ে যাবে আর ভারসাম্য পরিমাণ অর্থাৎ কেনাবেচার পরিমাণ কমে যাবে। আমরা সিজনের শেষ দিকে, আমের সিজনের শেষ দিকে দেখি যে বাজারে কম পাওয়া যাচ্ছে। বাজারে যখন যোগান কম তখন যে বিষয়টা ঘটে, এই চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াতে দাম বেড়ে যায় আর বাজারে কেনাবেচার পরিমাণ। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তোমরা শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো চাহিদা যোগানের মাধ্যমে কিভাবে বাজারে ভারসাম্য নির্ধারিত হয়, দ্রব্যের দাম নির্ধারিত হয়। আমরা দেখলাম চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা রেখা কিভাবে আঁকতে হয়, চাহিদা রেখা কিভাবে স্থানান্তর ঘটে। আমরা দেখলাম যোগান কি, যোগান বিধি কি, যোগান রেখা কিভাবে স্থানান্তরিত হয়, যোগান কি কি বিষয়ের উপর নির্ভর করে, চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে, আর এই বিষয়গুলোর পরিবর্তন হলে চাহিদার কি ঘটে, যোগানের কি ঘটে, চাহিদা রেখার কি ঘটে, যোগান রেখার কি ঘটে। আর এই দুই রেখার সাহায্যে আমরা দেখলাম বাজারে কিভাবে কোনো দ্রব্যের ভারসাম্য দাম নির্ধারিত হয়। চালের দাম বা ডালের দাম বা মাছের দাম বা মাংসের দাম বা তেলের দাম কখনো বেশি কখনো কম আমরা কেন দেখি, কিভাবে ঘটে এগুলো, সেইগুলো আমরা এই অ্যানালাইসিস গুলোই পাবো। তোমরা নিজেরা যদি ছবি এঁকে এঁকে এই অভ্যাসগুলো করো, এই চর্চাগুলো করো, তাহলে নিজেরাও বুঝতে পারবে কেন দুধের দাম কমে যাচ্ছে, কেন আলুর দাম কমে যাচ্ছে, আবার কেনই বা বছরের শুরুর দিকে আমের দাম বেশি, ইলিশ মাছের দাম বেশি হচ্ছে, আবার কখনো যায় ইলিশ মাছের দাম কমে যাচ্ছে, কেন হচ্ছে? এই চাহিদা রেখা যোগান রেখার ইন্টারঅ্যাকশন অ্যানালাইসিস করলেই তোমরা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি আজকের ক্লাস থেকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছো। এছাড়া সরকার বাজারকে নানাভাবে ইন্টারফেয়ার করে, আমরা এই সংক্ষিপ্ত ক্লাসে সেই আলোচনাগুলো করতে পারলাম না। সরকার অনেক সময় প্রাইস সিলিং, প্রাইস ফ্লোরিং করে, অর্থাৎ যদি কোনো জিনিসের দাম খুব বেশি হয়ে যাচ্ছে যেটা ভোক্তাদের জন্য কাম্য নয়, তখন সরকার প্রাইস সিলিং করে দেয়, সর্বোচ্চ দাম বেঁধে দেয় যে এর চেয়ে বেশি দামে এই দ্রব্য বাজারে কেনাবেচা করা যাবে না। জ্বালানি তেলের দাম যদি খুব বেশি হয়ে যায়, গাড়ি ভাড়া দাম বেড়ে যাবে, মানুষজন চলাফেরা করতে পারবে না। ফলে সরকার কি করে, গাড়ি ভাড়ার একটা সর্বোচ্চ হার পার কিলোমিটার একটা বেঁধে দেয়। পাশাপাশি সেটাকে বহাল রাখার জন্য সরকার নিজেও যোগান দেয়, অর্থাৎ যেমন বিআরটিসি গাড়ি সাপ্লাই দেয়। ফলে হয় কি, আমরা মানে প্রাইভেট সেক্টরে যে গাড়িগুলো তারা ইচ্ছামতো দাম ভাড়া আদায় করতে পারে না। এখানে সরকার প্রাইস সিলিং এর মাধ্যমে এটা করে থাকে, সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার মাধ্যমে এটা করতে পারে। অথবা শহর অঞ্চলে বাড়ি ভাড়ার ক্ষেত্রে যদি অতিরিক্ত বাড়ি ভাড়া হয়ে যায়, তখন জনগণ যারা সাধারণ মানুষ তারা তো সঠিকভাবে মানে আবাসন সংকটে পড়বে। সরকার তখন বাড়ি ভাড়ার সর্বোচ্চ রেট নির্ধারণ করে দিতে পারে। এটাকে বলা আমরা প্রাইস সিলিং। এটা আমরা ডায়াগ্রামে দেখাতে পারতাম, এই মুহূর্তে আমরা সেই সময়ের স্বল্পতার কারণে পারবো না। এরপরেও আছে প্রাইস ফ্লোরিং, সর্বনিম্ন দাম বেঁধে দেয়। এটা সাধারণত উৎপাদকদের সহায়তা করে। যেমন ধানের দাম যদি খুব কম হয়, চাষিরা ক্ষতিগ্রস্ত হয়, তখন সরকার একটা সর্বনিম্ন দাম বেঁধে দেয় যে ৬০০ টাকা মনের নিচে ধান কেনাবেচা হবে না, এবং সরকার নিজেও সেই দামে ধান কেনাবেচা শুরু করে দেয়। ধান কেনাবেচা শুরু করলে কি হয়, মিলাররা যারা, ব্যবসায়ীরা যারা ধান কেনে তারাও বাধ্য হয় ওই দামে কিনতে। ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হয় না। চাষিদের রক্ষা করার জন্য, কৃষকদের রক্ষা করার জন্য সরকার অনেক সময় এরকম প্রাইস
ফ্লোরিং এর কৌশল আয়ত্ত করা। এগুলোকে আমরা বলছি ইন্টারভেনশন অফ গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইন্টারভেনশন ইন মার্কেট। যদিও মার্কেট ইকোনমি গভর্নমেন্ট ইন্টারভেনশনকে পছন্দ করে না, কিন্তু কখনো, কখনো মানুষের কল্যাণে, ভোক্তাদের কল্যাণে, উৎপাদকদের কল্যাণে সরকারকে ইন্টারভেন করতে হয়। তোমরা আ এই বিষয়গুলো যদি একটু আ বই পড়ো, আ বাজারে পর্যাপ্ত বই রয়েছে। আর আমি এখানে রেফারেন্স বইয়ের কতগুলি নাম দিয়েছি, সেগুলো দেখবে। তাহলে এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো আজ এ পর্যন্তই। আ এই করোনা কালে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, নিরাপদে থাকি। ধন্যবাদ।